আচ্ছা, 16 তারিখ থেকে মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2025-26 সিজনের জার্নি শুরু হচ্ছে এগেনস্ট তুর্কমেনিস্তান ক্লাব আহাল এফকে। ডিটেলসে কথা বলবো সেই ম্যাচ নিয়ে, মোহনবাগানের বেস্ট প্রবাবল লাইন আপ নিয়ে, এবং অবশ্যই আহাল এফকে তাদের কেমনভাবে আমরা রিড করব, এবং অবশ্যই ম্যাচ থেকে এক্সপেকটেশনই বা কী থাকবে এই ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো। দেখো, প্রথম কথা একটু তার আগের বিষয়ে বলা যাক, যেগুলো ম্যাচের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। যেমন খেলা কোথায় দেখতে পাওয়া যাবে, জৌহরদিতে মাঠে দেখতে পাওয়া যাবে, সন্ধ্যে 7:15 থেকে সম্ভবত ম্যাচ টাইমিং রয়েছে। আর মেন যেটা আমাদের সবার টার্গেট থাকে যে বাড়িতে বসে কোথায় দেখব, টিভিতে টেলিকাস্টের এখনও অবধি কোনো রকম আপডেট নেই। যা কিছু আপাতত আপডেট এবং কনফার্মড আপডেট সেটা হচ্ছে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে খেলা দেখতে পাওয়া যাবে। ফ্যানকোড অ্যাপ মোবাইলে, ট্যাবলেটে, ল্যাপটপে, পিসিতে, স্মার্ট টিভিতে, সমস্ত জায়গাতে চলবে। ফ্যানকোড অ্যাপে খেলা দেখতে পাওয়া যাবে। শুধুমাত্র যদি মোহনবাগানের 6টা ম্যাচ দেখতে চাও তাহলে রিচার্জ হচ্ছে 69, এই শুধুমাত্র 6টা ম্যাচের জন্য। আর যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর সমস্ত ম্যাচ দেখতে চাও, সেখানে যা টিম রয়েছে, যত খেলা রয়েছে আপ টু ফাইনাল ম্যাচ, তাহলে তার রিচার্জ হচ্ছে 99 রুপিস। আমার কাছে 99টাই ভ্যালু ফর মানি, যেহেতু আমাকে এফসি গোয়ার ম্যাচগুলো দেখতে হবে, আল নাসরের খেলাগুলো দেখতে হবে। তো সেই কারণে আমি 99-এর রিচার্জ প্ল্যান বুক করেছি। তোমরা চাইলে 69 দিয়ে শুধুমাত্র মোহনবাগানের খেলা দেখতে পারো, বা 99 দিয়ে। টিভিতে এখনও অবধি টেলিকাস্টের কোনো রকম আপডেট নেই, না তো মোহনবাগান ম্যাচগুলোর, না তো গোয়া ম্যাচগুলোর। তো জানি না হঠাৎ করে কোনো রকম আপডেট বা কিছু প্ল্যান ক্লাবগুলোর তরফ থেকে আসবে কি না, এখন অবধি কোনো রকম আপডেট নেই। পরের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আহাল এফকে টিমটা কেমন, এবং অবশ্যই তাদের স্ট্রেংথ এবং তাদের উইকনেস কি রয়েছে। কিন্তু সবার আগে একটা জিনিস মাথায় রাখা দরকার, এটা গত বছরেও আমি ভিডিও বানাতে গিয়ে বলেছিলাম, যখন ইস্টবেঙ্গলের সাথে আল্টি নাসিরের খেলা ছিল বা তারপর আরকাদাগের খেলা ছিল, তখন বলেছিলাম যে তুর্কমেনিস্তান এমন একটা দেশ, বা ওদের ফুটবলটাও ঠিক এমন একটা কালচারের মধ্যে থাকে যেখানে কিন্তু সব রকম আপডেট ওরা গ্লোবালি সবাইকে জানায় না। কেন জানায় না সিরিয়াসলি জানি না, কারণ হতে পারে যে দেশটা যেহেতু ডিক্টেটরশিপের মধ্যে রয়েছে, যেহেতু সেখানে কোনোভাবেই ইন্টারনাল যা কিছু ব্যাপার খুব একটা বাইরে যায় না। বাট দেশটা নর্থ কোরিয়ার মতো না, বাট হ্যাঁ, নর্থ কোরিয়ার ভাই বলা যেতে পারে তাদের। এবার সেরকম একটা দেশের যখন ক্লাবের সাথে ম্যাচ হবে, তুমি ইন ডিটেলসে সব কিছু জানতে পারবে না। তাদের খুব বেশি ডেটাবেসও নেই, প্লেয়ারদের সম্বন্ধে খুব ইন ডিটেলস কিছু আমার জানা নেই। তো সেই কারণে আমি বলতে পারবো না যে 16 তারিখের ম্যাচে কোন কোন প্লেয়ার ভাইটাল হতে যাচ্ছে, কোন প্লেয়ার বিশাল ভালো খেলতে পারে, তার একটা রেকর্ড এরকম রয়েছে, আমি বলতে পারবো না। তবে 2-3 জন প্লেয়ার রয়েছে যারা কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার, এবং তারা একদম রিসেন্ট যে কাফা নেশনস কাপ ছিল সেখানেও টিমের সাথে ছিল, এবং ওদের যে অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে সেই প্লেয়ারটি কিন্তু 2টো কাফা নেশনস কাপের ম্যাচও খেলেছে। এবং তুর্কমেনিস্তান অ্যাজ আ ফুটবল কান্ট্রি তারা লাস্ট কয়েক বছরে কিন্তু অনেকটা ডেভেলপ করেছে। এবং একটা বিষয় পরিষ্কার, যে গতবার ওদের ক্লাব আরকাদাগ এফকে, যারা এবারেও কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 রয়েছে, তারা কিন্তু এফসি চ্যালেঞ্জ লিগ জিতেছে। এই টিমটার কথা ইস্টবেঙ্গল সমর্থকরা খুব ভালো করে জানে, কারণ একবার ঘরের মাঠে, একবার তুর্কমেনিস্তান গিয়ে ইস্টবেঙ্গল মিট করেছিল। এবং আমরা দেখেছিলাম একটা ইন্ডিয়ান ক্লাব যখন তুর্কমেনিস্তান যাচ্ছে তারা কত ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। এবং এই ক্ষেত্রে আগে থেকে ডিসক্লেমার যে মোহনবাগান তাদেরও সম্ভাবনা থাকছে যে তুর্কমেনিস্তান গিয়ে সেই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ এই দেশগুলোই এরকম। এখানে যারাই যায় তাদেরই কিছু না কিছু প্রবলেমের মধ্যে দিয়ে পড়তে হয়। ট্রেনিং গ্রাউন্ড নিয়ে সমস্যা, হোটেল নিয়ে সমস্যা, খাবার দাবার নিয়ে সমস্যা, এই জিনিসগুলো মেনে নিতে হবে, বা এই জিনিসগুলোকে নিয়েই ফুটবলটা খেলতে হবে। এবং তাদের ওই ক্লাবটি যখন এফসি চ্যালেঞ্জ লিগ জিতলো, সেটাই কিন্তু হলো তুর্কমেনিস্তানের যে কোনো একটা ক্লাবের এশিয়ান ফুটবলে প্রথমে একটা ট্রফি। তো এখানেই বুঝতে পারা যায় যে শুধুমাত্র নিজের দেশের প্লেয়ারদের শক্তি নিয়ে ওরা কতটা ডেভেলপ করেছে। দেখো, আরকাদাগকে নিয়ে যখন কথা বলেছিলাম গতবার ইস্টবেঙ্গল ওই চ্যালেঞ্জ লিগের সময়, একটা বিষয় পরিষ্কার বলেছিলাম যে আরকাদাগ টিমটা ওখানকার প্রেসিডেন্টের টিম, আর ওখানে প্রেসিডেন্সি যা ব্যাপার রয়েছে সেটা কিন্তু পুরোটাই ডিক্টেটরশিপ, মানে দাদু বাবা ছেলে এইভাবেই চলে, ওই নর্থ কোরিয়ার মতো। এবার যখন টিমটাই তাদের মালিকানাধীন, যখন টিমটাই দেশের সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তির, তখন সেখানে ফুটবলে ফেয়ার কোনো কিছুই থাকে না। বাট স্টিল এএফসিতে গিয়ে সেটা হয়নি। তারা কিন্তু নিজেদের কোয়ালিটির ভিত্তিতে চ্যাম্পিয়ন হয়েছে চ্যালেঞ্জ লিগে, এবং তারা সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলছে। আর যেহেতু ওদের এইবারে স্লট ছিল না ডিরেক্ট কোনো রকম, কিন্তু ডিরেক্ট স্লটে ওরা ঢুকেছিল, তো ইনডিরেক্ট স্লট যেটা পড়েছিল সেখানে এই আহাল এফকে খেলছে। এবং এখানে কোথাও একটা আশ্চর্যের বিষয়, বা আমাদের জন্য একটা কোথাও কি বলবো একটু খারাপ লাগার বিষয়,
সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল নিয়ে আমরা যতই নাচানাচি করি না কেন, যতই আমরা ইন্ডিয়ান ফুটবলকে বাইরে থেকে একটা বিরাট বড় গ্লোরিফাই করার চেষ্টা করি না কেন, এটা একটা খুব বাস্তব সত্য যে এখনও অবধি কোনো ইন্ডিয়ান ক্লাব এএফসি ক্লাব কম্পিটিশনে কোনো রকম সাকসেস নিয়ে আসতে পারেনি দেশে। একমাত্র বেঙ্গালুরু এফসি তারা একবারই এএফসি কাপের ফাইনালে রিচ করেছিল। বাকি যদি আমরা চ্যাম্পিয়ন্স লিগের কথা বলি, সেখানে তো আমরা ধর্তব্যের মধ্যেই আসি না, বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ এলিটেও তো আমরা আসি না। যাই হোক, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 বা এর আগে হওয়া এএফসি কাপ, সেখানেও আমাদের সব থেকে বড় সাফল্য বলতে একবার ফাইনালে রিচ করা, এবং এএফসি চ্যালেঞ্জ লিগ একবারই হয়েছে, সেখানে ইস্টবেঙ্গল নকআউটে রিচ করেছে। এইবারে কোনো ইন্ডিয়ান ক্লাব নেই। অ্যান্ড এখানেই বুঝতে পারা যায় যে তুর্কমেনিস্তান সত্যি উন্নতি করেছে, তারা সাকসেসটা এনেছে, আমরা এখনও সেই সাকসেসটার খোঁজে রয়েছি। তো তেমনই একটা দেশ থেকে আসা ক্লাব আহাল এফকে, যাদের প্লেয়াররা অলরেডি ল্যান্ড করে গেছে। তুর্কমেনিস্তানের সমস্ত প্লেয়ারদেরকে দিয়ে গড়া এই ক্লাবটা, যা কিছু কোচ, কোচিং স্টাফ, বিভিন্ন রকম সাপোর্ট স্টাফরা রয়েছে, তারা সবাই তুর্কমেনিস্তানের, কোনো বিদেশি ছোঁয়া নেই। ওরা বিদেশি কোনোভাবেই কোনো টাচ রাখেনি, না তো প্লেয়ার, না তো যা কিছু টিমের সাথে জড়িত ব্যক্তিগণ। এই হচ্ছে আহাল এফকে। এদের নিয়ে আমার আর ডিটেলসে জানানোর কিছু নেই। 2022 সালে ওরা ওদের লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। বেশ কয়েকটা সিজন ধরে এএফসি কাপ খেলার পর 2022 সালে ওরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল, বাট সেখানে খুব একটা কখনো কিন্তু সাফল্য নেই। এবং এটাও আমি বলবো না যে তুর্কমেনিস্তানের বেস্ট 3টে ক্লাবের মধ্যেও আহাল এফকে পড়ে, তাও কিন্তু না। সেখানে আর্কাদাগ তো রয়েছে, আল্টিনাসির রয়েছে, এই ধরনের টিমগুলো রয়েছে। বাট ডেফিনেটলি তুর্কমেনিস্তানের যখন একটা নিজেদের স্ট্রেংথ রয়েছে, সেই অনুযায়ী এই টিমটা ভালো। কিন্তু এখানে মোহনবাগানের একটা প্রাইম টার্গেট থাকবে যে এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট তুলে আনতে হবে। কারণ সিজনের যে কোনো প্রথম ম্যাচ আমার মনে হয় যে কোনো টিমের কাছে সব থেকে চ্যালেঞ্জিং ম্যাচ হয়, এবং সেই ম্যাচটা থেকে ম্যাক্সিমাম তুমি 3 পয়েন্ট তুলে আনতে না পারলে কোথাও একটা খেদ থেকে যায়। এবং সবথেকে বড় কথা, যদি মোহনবাগানের এই গ্রুপটার দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে যে সব থেকে যে উইকেস্ট টিমটা রয়েছে, সেটা মার্কেট ভ্যালুর দিক থেকে, সেটা এশিয়ান ফুটবলের এক্সপিরিয়েন্সের দিক থেকে, সেটা ওদের ডোমেস্টিক ফুটবলের যে স্ট্রেংথ রয়েছে সেই দিক থেকে, সব থেকে উইকেস্ট টিমের নামটা হচ্ছে আহাল এফকে। তো তার বিরুদ্ধে অবশ্যই মোহনবাগান চাইবে 3 পয়েন্ট তুলে আনতে। এবার সেই 3 পয়েন্ট তুলে আনার জন্য মোহনবাগান কোচ হোসে মলিনার কী কী স্ট্র্যাটেজি থাকছে, অ্যান্ড ডেফিনেটলি তার ফরমেশন কী থাকছে, লাইন আপে কোন কোন প্লেয়াররা ঢুকতে চলেছে, গেম চেঞ্জারই বা কারা হতে চলেছে, এবার সেগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, এই ম্যাচটাতে আমরা অবশ্যই মোহনবাগানের সমস্ত প্লেয়ারকে অ্যাভেলেবেল পাবো, এটা আগে থেকে ধরে নিচ্ছি। জেমি ম্যাকলারেন নিয়ে এখনও একটা ফিসি ব্যাপার রয়েছে, কতটা সে ফিট রয়েছে, কতটা ম্যাচে স্টার্ট করতে পারে, বা কতটা তার কন্ট্রিবিউশন থাকবে। বাট ধরে নিচ্ছি যে সমস্ত প্লেয়ারকেই মোহনবাগান কোচ তিনি পাবেন। এবং আহাল এফকে তাকে বিট করার জন্য মোহনবাগানের যা কিছু শক্তি রয়েছে, সেটা হোসে মলিনা তিনি ইউজ করার চেষ্টা করবেন। এবং এই ক্ষেত্রে যদি নতুন আসা প্লেয়ারের কথা বলি, তাহলে মেহতাব সিং, অভিষেক সিং এবং অবশ্যই রবসন রবিনো, এবং মলিনার কোচিংয়ে প্রথমবার খেলা কিয়ান নাসিরি, এই 4 জন হচ্ছে মলিনার কাছে নতুন প্লেয়ার। বাকি সবাই কিন্তু পুরনো প্লেয়ার। তিনি জানেন যে কাকে দিয়ে আমি কতটা রেজাল্ট বার করে আনতে পারবো, আলটিমেট আমি কি চাই, এই প্লেয়াররা কিন্তু জানে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার কাছে বিদেশি প্লেয়ার কোয়ালিটি ভালো রয়েছে, ডোমেস্টিকে তিনি অনেকটা ভালোভাবে সাজিয়ে নিতে পেরেছেন, অন্তত পক্ষে ডিফেন্স লাইনের নিরিখে বলা যেতে পারে। এবং আমার মনে হয় যে এই ম্যাচটাতে মোহনবাগান অন্তত পক্ষে অনেক কটা ফরমেশন তো ট্রাই করবে। আমি দুটো ফরমেশনের কথা বলবো ভিডিওতে। প্রথম যে ফরমেশনটা রয়েছে, এই ফরমেশনটা যেটা মলিনার খুব চেনা একটা ফরমেশন, সেটা হচ্ছে 4-3-3, যেটাতে তিনি ন্যাচারালি 24-25 সিজনে মোহনবাগানকে খেলিয়ে তিনি লিগ ডাবল করিয়েছেন। এই 4-3-3 ফরমেশনে এবার অনেকটা ভেরিয়েশন ডেফিনেটলি আসবে, যেখানে ভিসাল কাইদ গোলে, দুটো সাইড ব্যাকে আমি অভিষেক টেকচাম সিং এবং শুভাশিস বোসকে এগিয়ে রাখছি। তবে হ্যাঁ, এখানে মাথায় রাখা দরকার যে শুভাশিস কতটা ফিট, কতটা ম্যাচ ফিট রয়েছে, এটা দেখার বিষয় হবে। যদি এক্ষেত্রে শুভাশিস শুরু থেকে খেলার মতো অবস্থায় না থাকে, তাহলে আশিস রায় এবং অভিষেক টেকচাম সিং। বাট দুটো সাইড ব্যাক কিন্তু মোহনবাগানের এই সিজনে আগের বারের থেকে অনেকটা স্ট্রেনদেন হয়েছে। সেন্টার ব্যাক যদি বলি, তাহলে সেখানে অবশ্যই টম অলরেড এবং তার সাথে মেহতাব সিং। অ্যালবার্তো রড্রিগেজকে আমি রাখবো, বাট আমি অ্যালবার্তো রড্রিগেজকে কোথাও আপুইয়ার পার্টনার করব। আমি তাকে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার ভাববো, যেহেতু তার সে এক্সপিরিয়েন্সটা রয়েছে, এবং সামহাও একজন ব্লকারের রোল, কখনো দুজন সেন্টার ব্যাকের পেছনে এসে সুইপারের রোল, তাকে কোথাও ওই ধরনের ডিফেন্সিভ যে রোলটা রয়েছে। আমার মনে হয় যে এই ম্যাচে শুরু থেকে
মলিনা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আহাল এফকেকে তিনি শুরু থেকে রিড করার চেষ্টা করবেন এবং ডেফিনেটলি তার হাতে যতটা বিদেশি শক্তি রয়েছে তিনি সবটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবেন। আবার এমনও হতে পারে যে আমরা হয়তো আলবার্তো রড্রিগেজ আর টম অলড্রেডকে দেখবো যে সেন্টার ব্যাকে ইউজড হতে, এবং হয়তো আমরা দেখবো যে মেহতাব সিংকে রাইট ব্যাকে ইউজ করা হচ্ছে যাতে ডিফেন্সটা অনেক মজবুত থাকে। সেই ক্ষেত্রে হয়তো অভিষেক লেফট ব্যাকে ইউজ হতে পারে। মেহতাব সিংকে আমি অন্তত পার্সোনালি ফার্স্ট 11-এ দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো 4 ব্যাক সিস্টেম এখানে হয়ে গেল। খুব স্পেসিফিক যদি এবার আমি লাস্ট পয়েন্টে এসে যাই, 4টে ব্যাক লাস্ট পছন্দ কি হচ্ছে? মেহতাব সিং, আলবার্তো রড্রিগেজ, টম অলড্রেড, অভিষেক টেকচাম সিং, একদম ফ্ল্যাটে চলো। দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে অবশ্যই আপুইয়ার সাথে কিন্তু দীপক টাংরি। এই ক্ষেত্রে না তো থাপা না তো অভিষেক সূর্যবংশী কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না, কারণ থাপার ডিফেন্সিভ যে এবিলিটিস রয়েছে তার থেকে দীপক টাংরির কিন্তু ডিফেন্সিভ এবিলিটিস অনেক বেটার এবং পাসিংটাও ওর অনেক ইম্প্রুভ করেছে। অ্যান্ড ডেফিনেটলি তুমি যে টিমকে চেনো না, যাদের স্কিলটা রয়েছে, তাদেরকে বিট করার জন্য এই ধরনের একজন ডিস্ট্রাকটিভ মিডফিল্ডার কিন্তু মাঝে মাঠে দরকার। থাপা বেটার হবে কি পরে আসবে, অনেকটা গেম যখন ডেভেলপ করে যাবে টিমের সিচুয়েশন বা নিড অনুযায়ী থাপা এখানে ইউজ হতে পারে আমার ফার্স্ট ফরমেশনে। অ্যান্ড অ্যাটাকিং মিডফিল্ডে অবশ্যই আমি শুরু থেকে চাইবো দিমিত্রস পেত্রাতসকে, তাকে এই রোলটাতে আমি পার্টিকুলার দেখতে চাইছি এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য। দেখা যাক কী হয়। লেফট উইংয়ে অবভিয়াসলি রবিনসন রবিনহো, যদি সে ফিট থাকে, ম্যাচ ফিট থাকে, কারণ খুব কম সময় হলো টিমের সাথে ট্রেন করছে। সেই ক্ষেত্রে লিস্টন অনেক দিন হয়ে গেল, মোর দ্যান আ মান্থ ট্রেন করছে, তো লিস্টনও এগিয়ে থাকতে পারে। বাট আমি কোথাও শুরু থেকে রবিনসন রবিনহোকে রাখছি। রাইট উইংয়ে ডেফিনেটলি মনভীর সিং, কারণ ডিফেন্সে মনভীর অনেকটা হেল্প করে, এটা মোহনবাগানের জন্য ভীষণভাবে দরকার যে দুজন উইঙ্গার এমন হবে যারা কিন্তু ডিফেন্সে হেল্প করবে। আর এই ক্ষেত্রে যেটা একদিক থেকে মনভীর করবে, উল্টো দিক থেকে আমার গেস যে যখন অভিষেক উঠে যাবে ওই বাঁদিকের যে জোনটা ওখানে দীপক তাংড়ি অনেক বেশি করে কিন্তু টিমকে হেল্প করবে। বিকজ রবিনসন রবিনহো বা লিস্টন ক্লাসও যেই খেলুক না কেন, তুমি ওদের থেকে খুব বেশি ডিফেন্সিভ ফুটবল পাবে না। অ্যান্ড সেন্টার ফরওয়ার্ডে আমি এগিয়ে রাখছি ফার্স্ট ফরমেশনে জেসন কামিংসকে। তো এটা আমার ফার্স্ট ফরমেশন, যেটা খুব চেনা একটা হোসে মলিনার ফরমেশন। এবার তিনি আরও একটা ফরমেশন ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে 3 ব্যাক সিস্টেম রেখে দুজন উইং ব্যাক রেখে মাঝমাঠটাকে অনেক বেশি করে তিনি কম্প্যাক্ট করবেন। এই ক্ষেত্রে কি হতে পারে না, 3 জন সেন্টার ব্যাকে মেহতাব সিং, টম অলড্রেড এবং তার সাথে অবশ্যই আলবার্তো রড্রিগেজ, একদম তিনি ডিফেন্সটাকে পুরো মজবুত করে দেবেন। 2টো উইং ব্যাকে আশিস রায় এবং অভিষেক টেকচাম সিং, যারা লিটারেলি উইঙ্গারের রোলটাই কিন্তু প্লে করবে। সো 5 ব্যাক ধরো বা 3 ব্যাক ধরো, এই ফরমেশনটা ওখানে ক্লিক হতে পারে। বাট এটা কতটা ট্রায়াল হবে আমি সিরিয়াসলি জানি না, বাট এটা আমারও আর একটা পছন্দের ফরমেশন আমি শেয়ার করছি জাস্ট। তো এখানে 5টা প্লেয়ার হয়ে গেল। মাঝমাঠটাকেও তিনি কিন্তু কম্প্যাক্ট করবেন, কিন্তু এই ক্ষেত্রে তিনি অবশ্যই দীপক তাংড়িকে ইউজ করবেন না। এখানে তিনি আপুইয়ার সাথে কিন্তু থাপাকে ইউজ করবেন, অনেক বেশি করে থাপা অ্যাটাকে যাবে। এই ক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডে এমন হতে পারে যে আমরা হয়তো রবিনসন রবিনহোকে ইউজ হতে দেখতে পারি। রবিনসন রবিনহোর রোলটা থাপার সাথে কিন্তু অনেক বেশি কন্ট্যাক্টেড থাকবে। তো এখানে 5 আর 3-এ 8 হয়ে গেল। আর দুজন সেন্টার ফরওয়ার্ড জেসন কামিংস এবং তার সাথে পেত্রাতস, অর্থাৎ আমরা যদি লিটারালি বলি যে একদম সামনে 3 জন বিদেশি ফরওয়ার্ডকে ঠেলে দেওয়া, পেত্রাতস, কামিংস এবং তার সাথে রবিনসন রবিনহো, 3 জনের রোলটা কিন্তু ভীষণ ভাইটাল হবে। এবং তার সাথে 2 জন ইন্ডিয়ান মিডফিল্ডার, 2টো উইং ব্যাক এবং 3টে ডিফেন্স, এটা আরও একটা ভালো ফরমেশন মোহনবাগানের জন্য। যখন আমি উল্টো দিকের টিমটাকে সেইভাবে জানি না, তার ডিটেলস আমার কাছে খুব বেশি নেই। এবার দেখা যাক কী হয় ফাইনালি, কোন ফরমেশনটা আসে বা কোন 11 জন প্লেয়ার অ্যাকচুয়ালি আসে এবং তাদের রোলটা মাঠের মধ্যে কীরকম হয়। লটস অফ এক্সপেকটেশন রয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে, মোহনবাগান এবং গোয়ার কাছ থেকে। মোহনবাগানের গ্রুপটা তুলনামূলক গোয়ার থেকে ইজি, আমরা এক্সপেক্ট করতে পারি যে মোহনবাগান ভালো একটা রেজাল্ট আনবে। অ্যান্ড ম্যাক্সিমাম যতটা কোএফিসিয়েন্ট এইবারে আবারও আসবে, তারপর কিন্তু 2027, 28 এবং 28, 29 তার ভাগ্যটাও কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকবে, কারণ 26, 27-এর ব্যাপারটা সিল হয়ে গেছে। 2026, 27 এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, সেখানে আমাদের 2টো স্লট পেয়ে গেছি আমরা, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট। কে যাবে সে তো পরের ব্যাপার, কিন্তু 27, 28 আর 28, 29-এ কী হবে তার কিন্তু অনেকটা রাস্তা তৈরি হবে এইবারের টুর্নামেন্টে, স্পেশালি 2027, 28-এর। তো এখানে আমার এক্সপেকটেশন হাই থাকছে, হিউজ থাকছে দুটো টিমের থেকে, যে ম্যাক্সিমাম পজিটিভ কোএফিসিয়েন্ট এই দুটো টিম আমার দেশকে এনে দেবে। এবং অবশ্যই আমাদের কোএফিসিয়েন্ট যত বাড়বে আমাদের লিগে একটা স্টেবিলিটি থাকবে এবং আস্তে আস্তে আমাদের আরও স্লট বাড়তে পারে, যত বেটার পয়েন্টস আমরা নিয়ে আসতে পারবো। অ্যান্ড আমি আশা রাখছি যে মোহনবাগান এই ম্যাচটা আহালকে হারিয়েই
চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জার্নি স্টার্ট করবে। তোমাদের কি মনে হয় এবং তোমাদের ফরমেশন কীরকম হতে চলেছে, তোমাদের মাথাতে কি প্লেইং 11 ঢুকতে চলেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি, এর বেশি আর কিছু আমি আর বলে বাড়াতে চাইছি না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।